আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম জমিদার প্রথা নিয়ে, বাট বলতে লজ্জা হচ্ছে যে আমাদের সাবেক আইজিপি এখন জমিদার, বন বিভাগের পুরো বন কিনে ফেলছেন এবং কি কিনেন নাই উনি। বাংলাদেশ আজকে পত্রিকা দেখলাম যে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে তার অ্যাসেট নাই। যাই হোক, এটা খুব কষ্টদায়ক এবং যারা যেসব কল করছেন এবং তাকে সাপোর্ট দিচ্ছেন, আমি জানি না আপনারা বাংলাদেশ 71-এ বাংলাদেশের পক্ষে ছিলেন কি না, নাকি বাংলাদেশের বিরুদ্ধে জয় পাকিস্তান করছেন। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক সাহেব। জি জি, ভালো প্রোগ্রামটা উপস্থাপনা করার জন্য। জি, আমার সবচেয়ে দুঃখ হয় ভাই, এই যে তাহের সাহেবদের মতো এই পার্টির সাপোর্টাররা যারা এইভাবে অন্ধভাবে, তারাই এইসব সরকারকে টিকায় রাখছেন। এনারা আমার মনে হয় এইরকম, এরা হলো এজেন্ট আওয়ামী লীগের। এরা বিভিন্ন দেশে কিন্তু এরকম আছে। আপনি যেরকম প্রোগ্রাম করেন, হয়তো আমেরিকাতে এই ধরনের প্রোগ্রাম হয়, সেখানে এরা সাপোর্ট করে। প্রত্যেকটা দেশে দেশে এরাই টিকায় রাখছে সরকারকে। এনাদেরকে আপনি ডাইরেক্টলি বলতেই পারেন না আপনারা কেন এই সরকারকে সাপোর্ট করতেছেন, অন্ধভাবে সাপোর্ট করতেছেন। যেখানে আমি কালোকে আপনারা সাদা বলেন, আমি সাদাকে সাদা বলি, আপনারা সাদাকে কালো বলেন। আমার কি বলবো, আমার কথাটা হচ্ছে যে সম্মানিত কলার, যে স্পেসিফিক যে সে অপরাধী, আপনি তাকে অপরাধী বলতে মানে বাধা, আপনার কষ্ট লাগতেছে কেন? এবং এইভাবে কিন্তু আপনারা অন্যটাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। এইভাবেই কিন্তু সে ক্রসফায়ারের রাজত্ব তৈরি করছে বাংলাদেশকে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। যাচ্ছি পরবর্তী কলার যারা কল করবেন আমি ওনাদের সাথে একটু কথা বলবো একটু সংক্ষেপে। পরবর্তী কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। First of all, congratulations your food festival. জি। আর সেকেন্ড কোয়েশ্চেন হইল ভাই, জমিদার সাহেব দেশ আসুন, গতকাল ওয়াবিদুল সাহেব বললেন হয়তো কিবা দেশ ছেড়ে যেতে পারে, আমরা তাকে আইনের আওতায় আনবো। So how the hell he is a transport minister? He don't know criminal has left the country. কোয়েশ্চেন লুতুর রহমান সাইদ সাহেবের কাছে। আপনাকে ধন্যবাদ। এই কোয়েশ্চেনে সাইদ সাহেব অ্যান্সার দিবেন যে মন্ত্রী মহোদয় কি করে জানেন না। আমি আবার বলি, সে যদি মিরপুরের কোনো গার্মেন্টসের স্টাফ হতো এবং সে দেশে চলে যাচ্ছে, আমি বিশ্বাস করি সরকার এত বদার করে না, বিকজ সে তো একজন লে পিপল, সে তো একজন চতুর্থ শ্রেণী কর্মচারী অথবা সে একজন গার্মেন্টস কর্মী। হুইজ হি? সে বাংলাদেশ পুলিশের চিফ ছিলেন, সে র্যাবের চিফ ছিলেন, সে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের চিফ, এবং 3 মাস আগে তার বিরুদ্ধে রিপোর্ট আসে এবং দুর্নীতি দমন কমিশন পর করে বলছে তারা এটার বাজেয়াপ্ত, এটার সিলগালা করা হলো, এটার হিসাব চাইছে, তারপরেও তাকে বের হতে দেওয়া হলো। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মালিক ভাই, এই বিষয়ে কেমন? এই বিষয়ে আমার দুর্ভাগ্য আজকে তাহের ভাই বিবেকের বিরুদ্ধে এত কথা বললো, আপনি তাকে অনেক সময় না আপনি কথা বলেন, আমি কিন্তু এই বিষয়ে আমি বলছি বেনজিরকে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে, এই সরকার তাকে সেফ এক্সিট করে দিয়েছে। আপনি আমাকে বলেন, আপনি এসালম গ্রুপ, সামিট গ্রুপ, সম্রাট, বুল্লা কায়সার, লেক্সিকন টেকনোক্রেট, কোনো একটা ক্রিমিনালের বিচার হয়েছে? এই সরকার যতদিন ক্ষমতায় আছে কারো বিচার হবে না। এবং দেখবেন যদি ডেমোক্রেটিক ইলেকটেড গভর্নমেন্ট আসে, ইনশাআল্লাহ সবগুলিকে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে এবং সর্বপ্রথম যে যাবে মাদার অফ মাফিয়া হাসিনা যাবে ইনশাআল্লাহ। এখন আপনাকে আমি বলছি, আপনি বলছেন বিএনপির সময় দুর্নীতি হয়েছে, আপনি বলেন ভাই বিএনপির সময় শেয়ার মার্কেট কলাপস হয় নাই? ভাই একটু হোল্ড করি, আপনি তো বেশ রিসার্চ করেন, বিএনপির কেউ কি শেয়ার মার্কেটে জড়িত ছিল না? আমার কথাটা শেষ করতে না আপনি বলছেন বিএনপি শেয়ার মার্কেটে জড়িত ছিল না, বিএনপি শেয়ার মার্কেট কেলেঙ্কারি হয় নাই। বিএনপির একজন ছিল, উনি কি এখন বিএনপিতে আছেন? সে কিন্তু খালেদ, ওই যে ইব্রাহিম খালেদকে চ্যালেঞ্জ করেছিল সে। ওরে ভাই, বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য দুজন লোক দায়ী, 2%, ওয়ান ফ্রম বিএনপি, ওয়ান ফ্রম আওয়ামী লীগ। রিজার্ভ লুট করে নাই। আপনি আমাকে শেয়ার মার্কেটের কথা বললেন, আপনি শেয়ার মার্কেট
কেলেঙ্কারিতে যেখানে হাজার হাজার স্টুডেন্ট সুইসাইড করতে গিয়েছিল, সেই কেলেঙ্কারিতে যতটুকু আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের একজন চ্যালেঞ্জ করেছে ইব্রাহিম খালেদকে। আই ডোন্ট নিড টু চ্যালেঞ্জ এনিওয়ান। আমি আপনাকে বলছি, আপনার দলের কেউ ছিল না? আপনার দলের কেউ ছিল না? ছিল তো। আমি তো নাম বলেন, কি নাম বলেন তো দেখি, কি নাম তার? আমি তো বলছি মোসাদ্দিক আলী ভালো। তো এটা কি বিএনপি কি বিচার করছে? না, এই বিএনপি তো অন্ত ক্ষমতায় নাই। বিএনপি কি মোসাদ্দিক আলী ফালুর বিচার করছে? আপনার কথা অনুযায়ী বলেন করছে? না না না, তখন তো এই মাফিয়া সরকার ক্ষমতায়। না না, আপনি বলেন না আপনার দল করছে কিনা। সরকার করে না, সরকারের ব্যর্থতা, কিন্তু আপনার দল কি করছে? এটা তো ইব্রাহিম খালেদের রিপোর্ট প্রুভ করতে পারে না। আই এম টকিং অ্যাবাউট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি এই শুনুন আপনারা তো এক মিনিট মানিক সাহেব, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনারা কথাই বলেন যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমজনতার জন্য কাজ করি। দ্যাট আমজনতা ওয়াজ বাংলাদেশের হাজার হাজার স্টুডেন্ট শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে। সেই কথাটা বুঝতে পারেন নাই, আপনি বুঝতে পারেন না। বলেন। ইব্রাহিম খালেদ report has failed to prove that Falu has committed some crime. আপনি কি মনে করেন? কে ছিল শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে? আমি মনে করি এইটাই, যেহেতু ফালুর চ্যালেঞ্জ ইব্রাহিম খালেদ গ্রহণ করে নাই, সুতরাং ফালু হ্যাজ নট বিকাম ইনভলভ। এটাই হচ্ছে আমাদের দলীয় মার্কেট যারা লুট করলো, এটাই হচ্ছে আমাদের দলীয়, অর্থাৎ আমার দল যদি বলে থাকে আজকে ফারুক ভাই, জি বলেন, investors have committed suicide. 3.5 million families on the road. আর শেখ হাসিনা কিলকিল করে হাসতেছে। না আমি আপনাকে কি বলছি, আপনি চলে যাচ্ছেন আবার শেখ হাসিনার দিকে, খালেদা জিয়া। আমি আপনাকে প্রশ্ন করছি, শেয়ার বাজার কেলেঙ্কারিতে যতটুকু বিএনপি ছিল ততটুকু আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের ব্যর্থতা, আওয়ামী লীগ সেটা ইনভেস্টিগেশন করে নাই। যতটা টাকা ছিল শেয়ার মার্কেটে সবটি হাসিনার আশেপাশে এখন গুড় করতেছে। কেন আপনাদের সরকার, আপনার দল থেকে কেউ, সবাই কি করে নাই? আপনার দল থেকে কেউ করে নাই? আপনি বলেন সম্রাট যা করেছে। ভাই আমি বলি বাংলা, আপনি বলেন হিন্দি, আমি বলি বাংলা, আপনি বলেন হিন্দি। আবার আমাকে প্রশ্ন অ্যান্সার দেন যে আমি যেমন তাহের ভাইকে প্রশ্ন করছি, ব্যারিস্টার সুমন সব ডাকাতকে পার্লামেন্টে একটা। ভাই আপনি শুধুমাত্র আপনার পক্ষের কথাই বলে যাচ্ছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে কারা জড়িত? হোয়াট দেখে যারা জড়িত ছিল তারা কারা? হাসিনার আশেপাশে তারা কারা? আপনার কি ছিল, সালমানের রহমান ছিল, এই কি ছিল, ফাইন্যান্স মিনিস্টার ছিল, সবগুলি এখন হাসিনার আশেপাশে। আর কে? আমি তো সবগুলির নাম তো এখন। আপনার দলের কেউ ছিল না? আপনার দলের সবাইকে ভালো ছিল? অবশ্যই না। আপনি সালমানের রহমানের নাম বলতেছেন, অর্থমন্ত্রীর নাম। আপনার দলের নাম বললে কি হবে? চাকরি চলে যাবে? আমি ভালোর নাম তো বলছি ভাই। তাহলে বিচার হয়েছে তার? ফালু চ্যালেঞ্জ করেছিল ইব্রাহিম খালেদের। কোথায়? আমি তো দেখি না কোথাও। আপনি দেখছেন মনে হয়, অবশ্যই আপনার কাছে অনেক ডাটা আছে। শুনেন ভাই মানিক সাহেব, আপনি তো অনেক সিনিয়র মানুষ, আমি জানি যে আপনি অনেকদিন ধরে রাজনীতি করেন। রাজনীতি মানুষের জন্য করেন, অবশ্যই। রাজনীতি দলের জন্য রাজনীতি করেন না। কিন্তু দেশকে যদি কিছু দিয়ে থাকে ভাই, কোথায় আপনারা কই? আমি তো কোনোদিন দেখি নাই যে হাজার হাজার স্টুডেন্ট সুইসাইড করতে গেছে তখন আপনারা কোনো কথা বলছেন। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে অর্থনীতিতে, রাজনীতিতে, ওয়েলফেয়ারে, সব জায়গায় বিএনপি সাকসেস। এটাই হচ্ছে আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা যে তারা। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মানিক সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি তাহের সাহেব এবং মানিক সাহেবদের কাছে মাপ চেয়ে বলছি যে একবার বলেন না বাংলাদেশের কথা। আর দলের কথা তো বলবেন, বাংলাদেশ টিকে থাকলে তো আপনাদের বিএনপি বা আওয়ামী লীগ টিকে থাকবে। আপনারা দেশের কথাই ভুলে যান আর শুধু দলের কথা বলেন। আসেন আগে দেশের কথা বলেন, আগে বেনজিরকে প্রতিহত করেন, আগে যারা শেয়ার বাজার কেলেঙ্কারি গেছে তাদেরকে ধিক্কার জানান, তারপর আপনার দলে। আপনারা ভাই আমার দলের কেউ যদি করে আমি তো বলতে পারবো না, আরে আমার দলের সাপোর্ট দিতে বেনজির তাই আমি কিছু বলতে পারবো না কেন? ওয়াই? পরবর্তী কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কিন্তু ঘেমে যাচ্ছেন। না ওনারা সত্যি কথা বলতে চায় না ভাই। সত্যিকে সত্যি বলেন আর মিথ্যাকে মিথ্যা বলেন সুজা। আমি বলি আপনাকে, এই যে আমি লাস্ট প্রোগ্রামে আপনারা কইছি, এর আগের আপনার প্রোগ্রামে মিস করি জি। ব্যানার্জি আহমদ যতটা সম্পদ আছে আমার মনে হয় না মানে বাংলাদেশের অত মন্ত্রী মিনিস্টারের সম্পদ আছে, তার ধারে কাছেও নাই আই এম শিওর। ইয়েস, কারো কাছে নাই। সেকেন্ড,
সেকেন্ড হইব আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, ফার্স্ট ব্যানার্জির মতো সেকেন্ড স্বরাষ্ট্রমন্ত্রী, আর আরো কয়েকজন নাম পাইলাম না, এরা সম্পদ বাড়িব। আপনি একটু আগে কইছেন, দাঁড়ান, আপনি একটু আগে কইছেন যে সেনে মানে অবসর যাওয়ার পরে 12 হয়, জানি এরা যে সব অবসর যাইব না, আমি এই সময় সে এক কথা কেউ কিছু দিত নাই, ওই সময় এরা খরেদি লাগবো, মিডিয়া লাগবা, এই লাগবা, সেই লাগবা, সব কিছুরে বাহরে দিবা। আমার একটা হতো হইলো ওই দিনে ব্যানার্জি আহমদ যে বাড়িয়া গেলা, স্বরাষ্ট্রমন্ত্রী কইলা না আমি জানি না, তুমি এখানে ই পদের মাঝে বইতে আসছো, ওয়াই ডোন্ট ইউ রিজাইন ইট? থ্যাংক ইউ। এটা লুৎফর রহমান সাইদের কাছে প্রশ্ন যে কেন রিজাইন দেন নাই স্বরাষ্ট্রমন্ত্রী, যখন বলছেন আমি জানি না। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না আপনাকে আমি। টিভি সাউন্ড আগে কমান প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি এখন সাধারণ মানুষ, আমি যেন বইয়া দেখলাম, দেখে দুঃখ লাগে আর কি। জেনে একটু আগে একজন কলার বাইয়ে কইছেন জেনে এরা জোর জবরদখল করছেন, জেনে এরা আগে খেনে কইলা না। আগে যদি কইতাছে তো এরা গুম করা হইল নে, হত্যা করা হইল নে, ক্রস ফায়ার করা হইল নে। কতটা ক্রস ফায়ার করা হয়েছে ওটার হিসাব দিকে আইলো না টেলিভিশন, বা গুম করা হয়েছে, কতটা হত্যা করা হয়েছে। এই তো খালি সম্পদ আর গরিব গুরবা কতটা বাচ্চা দিল তো এরা খাইলো না, খাইয়া দোও দিল না। এই যে অত সম্পদের পাহাড়। থ্যাংক ইউ সিস্টার, আপনাকে ধন্যবাদ। যে আপনারও এইভাবে আমাদের সবার কনসার্ন হওয়া উচিত রিগার্ডিং বাংলাদেশ, এবং তাহলে কিন্তু দেখবেন যে যত বেনজির টেনজির কেন্দ্রির যতজন আছে সব পালাবে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনারা যে ছিলেন জমিদার বেনিজি, এটা তো হইব জনাব জমিদার বেনিজি। ও সরি, মাপ চাই, জনাব দিয়ে দেব পরে। জি, কারণ উনি তো জনাব ভাই, উনি দেশের টাকা নিয়ে পালাই গেছে, সবকিছু করে গেছে। আমাদের এদের দেশে এত টাকা এত কিছু, উনি পালাই যাওয়ার পরে এয়ারপোর্টে আমরা যখন বাঙালিরা যাই এত চেক হয়, এত কিছু হয়, কিন্তু উনি এত জমিদার, ওনার কোনো চেক হলো না, উনি চলে গেল। ওনাকে তো জামাই আদরে বিদেশে পাঠানো হয়েছে। আপনি এখানে চিল্লাই মেতাই করি তো ভাই কি, ওনার জনাব জমিদার ওনারে বাংলাদেশের সরকার পাঠাই দিছে। কারণ টাকা আপনি বলছেন না সাগর রুনি মতো প্রকাশ হয়ে যাবে, এই জন্য ওনারা পাঠাই দিছে। আর 1 মাস 1.5 মাস পর দেখবেন এই জমিদার বেনিজি আর নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি জনাব ইউজ করি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি নেক্সট টাইম জনাব ইউজ করবো, যদি এরকম করাপ্টেড কাউকে পাই বলবো জনাব জনাবা। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কল। আসসালামু আলাইকুম। হ্যালো কলা শুনতে পাচ্ছি না আপনাকে আমি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মন্তব্য বা প্রশ্ন একদম সংক্ষেপে প্লিজ। না ভাই, খালি আপনার প্রোগ্রামটা দেখলাম, আমার ফাইল দেখি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। জি, দেখতে ইচ্ছা করে, কিন্তু কোনো সময় আপনারা ওদের কিছু মানুষের লইয়া যারা আওয়ামী লীগ বিএনপি করে, এরা মাছগুলা শহীদের রকম অটোমেটিকলি গরম হয়ে যায়। চেষ্টা করেন সত্যি কথা তুলে ধরার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে যে আপনার কথা আমি বুঝতে পারছি, একটু লাউডলি বলেন প্লিজ। একটু লাউডলি বলে শুনবো আরো সুন্দর করে। আচ্ছা ভাই, তো ও কথা কয় না, আমাদের তারাও তারা দলকে প্রাধান্য দিবার লাগে, তারা সত্য কথা কয়। জি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি লাস্ট কল। আজকে আমি কোনো কল নেব না, কারণ ওনারা কথা বলবেন এখন। অ্যান্ড সো মেনি কোয়েশ্চেন রুতুল ভাইয়ের কাছে এবং জামান ভাইয়ের কাছে। কল। আসসালামু আলাইকুম। হ্যালো
কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আমি আবার আসলাম। আসলে আসলে আপনার টপিকের বাইরে অনেক কথাবার্তা বলা হচ্ছে ফারুক ভাই, এটা মোটেও উচিত না। না না, সেটা আমি এই জন্য প্রধানমন্ত্রী সম্পর্কে একটু আগে যে বিএনপির ভাই বললেন, উনার কোনো এভিনিউস নাই, কিছু নাই, মাফিয়া বলেন। হ্যাঁ, আমার সম্পর্কে গতদিন উনি কি একটা বলছেন, আমরা কিন্তু পড়ালেখা করে রাজনীতি করে আসছি, ওনাকে জানা উচিত। আমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। উনি বিএনপি সম্পর্কে বলছেন ফারুক ভাই, আপনি বারবার বলছেন শেয়ার বাজার। উনার কি একটু মনে হয় না স্বরাষ্ট্রমন্ত্রী বাবর কোথায় এখন? বাবর সাহেব কি এখন কোথায়? 2004 সালের 21শে আগস্ট কি হয়েছিল পৃথিবীর ইতিহাসে কি আছে? বাংলাদেশের প্রাইম মিনিস্টারের যে অবদান বাংলাদেশের, ওইটা কি উনি স্বীকার করতে পারবেন? বাংলাদেশ আওয়ামী লীগ যত যুদ্ধ অপরাধ থেকে শুরু করে স্বাধীনতার পরে যত বিচার করছে সব বাংলাদেশ আওয়ামী লীগ করছে। একমাত্র আওয়ামী লীগই করছে জাতীয় চার নেতার বিচার, ইনক্লুডিং কর্নেল তাহেরের বিচার। ওনারা কি বলেন? ওনারা বলেন যে মাফিয়া। সবচেয়ে দুঃখজনক পারবে, আমি আজকে বিরোধিতা করছি বেনজির, অবশ্যই সাদা আপনি লজিক্যাল কথা বলছেন, আপনাকে ধন্যবাদ। আমি প্রত্যেকটা কথা কিন্তু আপনাকে আমি ডকুমেন্টস ও এভিডেন্স সহ বলছি। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেকে ভাবছেন যে আসলে মানে খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, আমরা জাতিসংগীত গাওয়ার সময় এখানে বুকে লোক দেখানো হাত দিয়ে রাখি। আরে না ভাই, ছোটোকালে জাতিসংগীত গাই তখন ইমোশন ছিল, ফিলিং ছিল। আসলেই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কোথায় ভালোবাসেন? দলকে সাপোর্ট দেওয়ার জন্য দেশকে বিক্রি করে দেবেন, সে বিএনপি হোক আর সে আওয়ামী লীগ হোক। সত্যি কথা বলুন আল্লাহর হস্তে। আসুন না ভাই, আপনারা তো সচেতন নাগরিক। সাইদ ভাই, সো মেনি কোয়েশ্চেন ফর ইউ। আপনি দেখছি চমৎকার কলারের সাথে কথা বলেছেন, আপনার ইমোশনটাও আমি দেখেছি। একটা কথা আসলে আমি ফিল করছি, বেনজিরের এই মর্মাহত এই ঘটনায় আমরা যারা প্রবাসীরা দেশকে ভালোবাসি, আমরা আসলে তার দুর্নীতির রেকর্ড নাম্বার দুর্নীতি যখন পাবলিসিটি হয়েছে, আমরা আসলে খুবই ফেটে পড়েছি। এটাই স্বাভাবিক। এখানে দিনমজুর বাংলাদেশে কষ্ট করে আমরা বিদেশ থেকে, বিশেষ করে আমরা ফরেন কারেন্সি বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেখতে চাই। আমরা দেখতে চাই বাংলাদেশ সামনের দিকে যাচ্ছে, আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে নিয়ে। এক্ষেত্রে যদি একজনে এই পরিমাণ দুর্নীতি করে, অফকোর্স তাকে আইনের শাসনে আনতে হবে, আইনের কাঠগড়ায় আনতে হবে। এটা কিন্তু একদম ধ্রুব সত্য। তবে তার সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, একজন বেনজির, একজন আজিজ কিন্তু সারা বাংলাদেশ না। এরা দুইজন কারাপ্টেড, সব জায়গায় জায়গা কিনছে। এটা দুইটা কারাপ্টেড লোক হতে পারে। সব জায়গায় জায়গা আছে, যে বাংলাদেশ নাকি কইছে। শুনেন, সে জায়গাটা যেখানে বাংলাদেশের, এই জায়গাটা কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে। তার পাওয়ার কতটুকু আফটার রিটায়ারমেন্ট করাপশন প্রুভ হওয়ার পরেও তাকে বের করে দেওয়া হয়েছে। এটাই ভালো লক্ষণ যে তাদেরকে জন্য কাঠগড়ায় নেওয়া যাচ্ছে। তখন কিন্তু অন্যরা কিন্তু আর সাহস করবে। কিভাবে কাঠগড়া নিচ্ছেন আপনি? এটা তো বেরই করেছে আতাউল্লাহ ফারুক সাহেব। আমার আত্মবিশ্বাস সময় আপনার আত্মবিশ্বাস তো সাগরবাড়ি ক্ষেত্র ছিল, মনে আছে না? আমি আপনাকে এই কথা বলি যে ওই যে সম্পদগুলো কিন্তু বাংলাদেশে তার প্রাথমিক পর্যায়ে তার সম্পদগুলো কিন্তু সিজ করা হয়ে গেছে অলরেডি। আর কি হবে? আমি বলি এই সম্পদ কিন্তু সে তার উপভোগ করার জন্য এই তার বিলাসবহুল বাড়ি, তার বাগান বাড়ি, এইসব সে নিজে করেছিল। যে হয়তো যে টাকাটা অবৈধ বাড়ি আছে, তার মালয়েশিয়াতেও বাড়ি আছে। আমাকে বলার সুযোগ দেন। সেই এই যে সম্পদ, আজকে আমার বিশ্বাস তার ছেলে মেয়ে, বিশেষ করে তার মেয়েরা, তার তো ছেলে নাই শুনছি, তার মেয়েরা এবং বেনজিরের কুখামের জন্য, বেনজির একজন বর্তমানে একজন বেনজিরের নাম শুনলে লোকজন থুতু দেয়। আমি কথাটা বলি, এই ক্যারেক্টারের লোক 100 কোটি টাকাও যদি বাংলাদেশের অবৈধ সম্পদ বাংলাদেশ থেকে পাচার করে, অথবা বাংলাদেশে অবৈধ সম্পদ করে পাহাড় করে, তা কিন্তু বাংলাদেশ সরকার, আমি বিশ্বাস করি, নীতিতে এক বিন্দু মাত্র তাদেরকে সুযোগ দিবে না। তাকে ঠিকই তার শাস্তি হবে এবং তার বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়ানি হবে। সত্যি আমি বিশ্বাস করি। সালাম কোথায়? আমি বিশ্বাস করি। আমি বলি আপনাকে, যারা দেশের বাইরে চলে গেছে, আপনি যেটা বলি, এবং প্রত্যেকটা সম্পদ কিন্তু আজকে যারা বাংলাদেশের বাইরে, এক সময় তারা বাংলাদেশে রাজার হালতে ছিল, বাংলাদেশে আমার কথাটা বলেন, বাংলাদেশের বাইরে গিয়ে যারা বাংলাদেশের সম্পদকে বিদেশ পাচার করেছে অথবা চেষ্টা করতেছে, এখনো যারা করতেছে, আমি বিশ্বাস করি এই সরকারের নজরের মধ্যে আছে এবং প্রত্যেকটা সেক্টরে ধীর গতিতে হলেও তাদের পুরোদমে তাদের শাস্তি হবে। এটা আমি বিশ্বাস করি। এদেশে একদিন রাজা হবে না। আপনি ওই সেন্সে বলি, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, একটা কথা আমি আপনাকে বলি, যদি মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি করতেন, আর একটা কথা আপনাকে ওই কারণে বলি, দলের প্রধান, দেশের প্রধান যিনি, ওনার যদি হেড ভালো থাকে,
আপনি আশা করতে পারবেন এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই কারণে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার কথাটা বলার সময় সুযোগ দেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি দুর্নীতির সাথে জড়িত হতেন, অথবা মাননীয় প্রধানমন্ত্রী যদি দেখতাম এই ক্যাবিনেটে যাদেরকে গত ক্যাবিনেটে দুর্নীতির আমরা জনশ্রুতে তাদের কথা আছে, তাদেরকে আবারও ক্যাবিনেটে আনছেন, তাহলে আমরা ধরে নিতাম মাননীয় প্রধানমন্ত্রী তাদের সুযোগ দিচ্ছেন। একটা জিনিস আপনাকে আজকে টকশো হাজার জনতার সামনে স্পষ্ট বলতে চাচ্ছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে গর্ব করি, আমরা প্রধানমন্ত্রীকে গর্ব করি। এই দেশ উন্নত বিশ্বের দেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিশ্বাস করি এই প্রধানমন্ত্রীর প্লেজের মাধ্যমে আজকে কর্ণফুলী টানেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে, আমরা আজকে এলিভেট এক্সপ্রেস করেছি, এবং আগামী 5 বছর বিশ্বাস করবেন কিনা মাননীয় প্রধানমন্ত্রীর যে প্লেজ রয়েছে আগামী 5 বছরের রেকর্ড নাম্বার উন্নয়ন বাংলাদেশ হবে। তবে তাও কিন্তু আমি বিশ্বাস করি না যে আজিজ এবং বেনজির যে দুর্নীতি করবে তাদের সুযোগ দেওয়া হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তাদেরকে আইনের শাসনে নেওয়া হবে। যে আপনার জন্য 5 মিনিট। আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমার একজন দর্শকের একটা প্রশ্নের আনসার আমি দিই। দর্শক, আপনি অত্যন্ত সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন। আপনি মাফিয়া শব্দটা বলাতে আপনার হয়তোবা পছন্দ হয়নি বা এটা বলা উচিত না। হ্যাঁ, আপনি বলেছেন বলা উচিত না। আমি আপনাকে মাফিয়ার সঙ্গে আমি সেটাকে ক্লিয়ার করি। না, আমি একটু ক্লিয়ার করি। না, আমার ক্লিয়ার করতে হবে। না, আমি রিকোয়েস্ট করব এই শব্দটা আমি এখানে আলোচনা করতে দিচ্ছি না, প্লিজ। না, আমি মাফিয়া বলছি না তো। আমি আচ্ছা বলুন। না, মাফিয়ার ডেফিনেশনটা হচ্ছে এনি organized group of criminals resembling the mafia in its way of operating. আপনাকে আমি যদি এইটা একটু বলি যে আপনার কোনো গ্রুপ অফ পিপুলের যদি তাদের কাজের দ্বারা সমাজ হিতৈষী এবং সমাজ বিধ্বংসী কাজগুলো হয়, এবং যিনি এই সমাজকে রান করছেন তিনি যদি এই অপরাধগুলোকে দমন না করে প্রমোটের জন্য কাজ করেন কোনো না কোনোভাবে, তাহলে তাকে ইন এ সেন্স অফ, আমি আবার বলি ইন এ সেন্স অফ ইউ ক্যান সে মাফিয়া। বাট তারপরে আমি বলছি না যে মাফিয়া বলাটা সুন্দর দেখায়, আমি সুন্দর বলছি, রাইট ওয়ার্ড। হ্যাঁ, এখন এটা ইনকারেক্ট অপরাধী, আমি বোঝানোর জন্য বলেছি, বাট আমি এটা যে আমি তাকে মাফিয়া বলছি আমি সেটা বলছি না। এখন প্রশ্ন হচ্ছে, ইয়েস, আমরা দেখছি আমাদের সমাজে চারপাশে অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপ আছে। সেই ক্রিমিনাল গ্রুপরাই একের পর এক দুর্নীতি করছে, অপরাধ করছে, এবং তারা অপরাধ করে কিন্তু পার পেয়ে যাচ্ছে বিধায় মানুষ তার ক্ষোভের জায়গা থেকে এই শব্দগুলো ব্যবহার করছে। তারপরে আমি বলছি এসব এই সকল শব্দ পরিহার করাটাই শ্রেয়, আমিও বলছি সেটা। বাট মানুষ তার ক্ষোভের জায়গা থেকে কথা প্রসঙ্গে উপমার জন্য আমরা বিকল্প। এখন আসি আপনার এই যে বেনজিরের অনেকগুলা কথাই অনেকক্ষণ ধরে অনেক দর্শক বলছেন। দেখুন, বেনজির যে বাংলাদেশ থেকে ত্যাগ করে গেছেন, বেনজির ইজ নট এ সিম্পল পারসন। তিনি একজন পুলিশের আইজিপি ছিলেন এবং বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে জানে। আপনারা জানেন যে বেনজির সাহেব কী করেছেন, তিনি আরেকটি পাসপোর্ট বানিয়েছেন। সেই পাসপোর্টে তার পেশা দেখিয়েছেন প্রাইভেট সার্ভিস। যদি কারো বিজনেস থাকে বা অন্য কিছু থাকে, সরকারি জব না থাকে, তাহলে তিনি সেটা প্রাইভেট সার্ভিস করতে পারেন। এইটা করেই তিনি হয়তোবা, আমরা এখনও জানি না, বিকজ স্টিল উই আর লিভিং ইন এ ডার্ক হোল, রাইট। তিনি হয়তোবা সেটা দিয়ে গিয়েছেন, কিন্তু বেনজির ব্যক্তি, তার যে ফেস অ্যাপিয়ারেন্স, তার যে ইমেজটা, সেটা তো চেঞ্জ করতে পারেননি। তিনি পাসপোর্ট চেঞ্জ করেছেন। কাজেই নিশ্চয়ই এয়ারপোর্টে সরকারের পক্ষ থেকে এ ধরনের নির্দেশনা ছিল যে এই লোক যখন আসবে তাকে অন্য নাম দেখলেও, এমনকি বা অন্য কোনো পেশা দেখলেও তাকে এখান থেকে তোমরা ছেড়ে দিবা। সরকারের নির্দেশ ছাড়া আমি অন্ততপক্ষে আমার এই 37-38 বছরের রাজনীতির অভিজ্ঞতা এবং পলিটিক্যাল অ্যানালাইসিসগুলো আমি করি, কথাও বলি বিভিন্ন মিডিয়ায়, আমার বিশ্লেষণ বলে না সেটা সম্ভব হবে এয়ারপোর্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া। কাজেই দ্য হোম মিনিস্টার ক্যান নট, আমি আবারও বলছি, দ্য হোম মিনিস্টার ক্যান নট অ্যাভয়েড দিস লাইবিলিটি, রাইট। আসি এখন আপনার ওবায়দুল কাদের সাহেবের কথা তো আপনারা বলেছেন অনেকেই। হ্যাঁ, আমি এই জনাব বেনজির সাহেব সম্পর্কে একটা কথা বলি। আমার খুব সম্ভবত, আমার যদি বল না হয়, একজন দর্শক জালাল সাহেব বলেছেন যে তিনি একজন এমপির টিভি চ্যানেল দখল করে নিয়েছেন ফিল্ম স্টাইলে। তো ফিল্ম স্টাইলে দখল করা কারা করে? মাফিয়ারা করে। এই শব্দটা আবার এসে যাচ্ছে, কারণ এই কারণেই সবাই, শুধু আমি না, শুধু বাংলাদেশের যারাই আলোচনা করছে বারবার কিন্তু এই মাফিয়া শব্দটা চলে আসছে। এমপি শফিক সাহেবের কথা বলছেন? হ্যাঁ, এমপি শফিক সাহেব, তিনি 2014 এবং 2018-তে এমপি হচ্ছেন। অবশ্য 2014-এর পর থেকে অনেক এমপি আছেন, তারা মূলত এমপি হওয়ার কোনো যোগ্যতা না থাকলেও মাফিয়া হওয়ার যোগ্যতা আছে তাদের,
বা অপরাধ করার যোগ্যতা আছে তাদের। যেমন এই যে কিছুদিন আগে একজন এমপি মারা গেছেন, নিঃসন্দেহে এ ধরনের হত্যাকাণ্ড কোনো মানুষের কাম্য নয়। যেমন আনোয়ারুল আজিম, তিনি চোরাকারবারি হোক আর যাই হোক, তার অপরাধের জন্য দেশের প্রচলিত আইন তার বিচার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাকে এইভাবে পরিকল্পনা করে, এবং যারা করেছে বারবার পত্রপত্রিকাই বলছে, আমি বলছি না, পত্রিকাই বলছে যে তার মাফিয়া জগতের আন্ডারওয়ার্ল্ডের লোকগুলাই তাকে ওইখান থেকে পরিকল্পনা করে কলকাতা নিয়ে খুন করেছে। এখন জনাব কাদের সিদ্দিকী সাহেব একটা কথা বলেছেন যে আপনি কোন জনপ্রিয় এমপিকে মনোনয়ন দিলেন। জনাব কাদের সাহেব বলেছিলেন জনপ্রিয়তা দেখেই কাউকে মনোনয়ন দেওয়া হয়, তো আপনার জনপ্রিয়তার জন্য কি আপনাকে 80 টুকরা হতে হয় বডিতে? আমার কথা না, আমি কাদের সিদ্দিকী সাহেবের কথা বলছি, কুট করে বলছি, তিনি বলেছেন। কাজে এই অপরাধগুলোকে আপনারা হ্যাঁ অস্বীকার করতে পারেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি যেটা বলে শেষ করবো, আপনার সময় শেষ, এই কথাগুলো বলার জন্য এই যে একটু আগে জনাব আপনার ওনার নাম কে যাই হোক বারবার ডিফেন্স করতেছিলেন আওয়ামী লীগের এই কাজগুলোকে। দেখুন, আজকে সত্য কথা বলতে মানুষ কিন্তু সমাজে এখন ভয় পায়। অন্তত মাহফুজা নামের মতো স্বনামধন্য, স্বনামে ধন্য, আমি আবারও বলি, তিনি ভয় পাচ্ছেন, তিনি রিপোর্ট করছেন না। কীভাবেই বা করবেন বেনজির সাহেবের বিরুদ্ধে? আপনাদের মনে আছে জনাব তুফাইল আহমদ সাহেব, সম্ভবত, যদি ইফ আই এম রং সামওয়ান শুড কারেক্ট মি, তুফাইল আহমদ সাহেবের একজন আত্মীয় জনাব বেনজিরকে একটা রিকোয়েস্ট করেছিল, সম্ভবত তার বাগনা। বেনজির সাহেব তার উত্তরে বলেছিলেন, আই ডোন্ট কেয়ার এনিওয়ান এক্সেপ্ট শেখ হাসিনা ওয়াজেদ। তাকে এইভাবে অপমান করে বের করে দিয়েছিলেন। কাজেই এই বেনজিরের খুঁটিটা কোথায় আগে আপনাকে সেটা বুঝতে হবে। এই খুঁটিটা যদি ওই জায়গায় এত অপরাধের ডিফেন্স উনি না পেতেন, আজকে এই বেনজির সাহেব রিসোর্ট করতে পারতেন না, বনাঞ্চলে বন কিনে ফেলতে পারতেন না, এই তুরস্কে নাগরিকত্ব নিতে পারতেন না 5 কোটি দিয়ে, স্পেনে দ্বিতীয় বাড়ি করতে পারতেন না। এবং আজকে আমি যখন কথা বলতে, আমি আগে বলেছি আপনাকে যে আমিও কন্টেন্ট রেডি করে যখন কথা বলতে বসছি একটা বিষয় নিয়ে, ওই বিষয়টা নিয়েই আমি 8টা রিপোর্ট পড়েছি, 8টি রিপোর্ট। মানে যতই পড়ছিলাম মনে হচ্ছিল যে এটা তো আলাদিনের চেরাগ না, এর চেয়েও আরও বেশি কিছু। এটাই আরব্য উপন্যাস নয়, উপন্যাসকেও হার মানিয়েছে। এবং এটা তো শুরু হয়েছে, আরও আস্তে আস্তে বের হবে। এবং তাও কখন বের হয়েছে? যখন জনাব বেনজিরের একটা আভ্যন্তরীণ কুন্দল, ওই যে বললাম পৃথিবীর, শুনেন মনে রাখবেন একটা কথা, আপনি আবারও মাফিয়া শব্দটা আসছে, পৃথিবীর সকল মাফিয়ার পতন হয় যখন তাদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল সৃষ্টি হয়, তাদের মধ্যে যখন অর্থের বাগাবাগি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখনই হয়। এবং সেটাই হয়েছে মূলত। এই কালের কণ্ঠে এই রিপোর্টটা কিন্তু প্রকাশ করতো না, কিন্তু আলটিমেটলি তাদের দুর্নীতির ভাগ বাটোয়ারা সমস্যা হওয়ার কারণে এই রিপোর্টটা আসছে। ধন্যবাদ জামাল সাহেব, আপনার জন্য 1 মিনিট। আসলে বারবার আপনি চেষ্টা করতেছেন জামান সাহেবকে বোঝানোর জন্য মাফিয়া শব্দ, উনি কিন্তু মিন করতেছেন মাফিয়া। শুনেন, ইটালিতে একটা শব্দ আছে, যারা মাফিয়া পপুলার, এই শব্দটা আমরা গণতান্ত্রিক কান্ট্রি বাংলাদেশ অত্যন্ত সুন্দরভাবে পৃথিবীতে মান মর্যাদা নিয়ে রাজনীতি করে, এবং আমরা যারা টক শোতে আসি আমাদের কাছ থেকে লোকজন অনেক কিছু শিখতে চায়, আমাদের কাছ থেকে শিখতে চায়। বারবার আপনাকে জামান সাহেবকে বলতেছেন, আমি কিন্তু জামানকে স্টপ করি নাই, কিছু শব্দ ব্যবহার করবেন যে শব্দগুলো কিন্তু পাবলিক আমাদের কাছ থেকে শুনতে চায়। তা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিরোধী দলে যারা বাংলাদেশে রাজনীতি করে, আমাদের জন্য তারা এসেট। আজকে যারা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ ওবায়দুল কাদের সাহেবকে সম্মান করে কথা বললে আমাদের কোনো আপত্তি নেই। তবে মনে রাখবেন, আমরা কিন্তু আমাদের দেশকে নিয়ে গর্ব করি। বিদেশের মাটি থেকে আমরা যদি দেশের বিরুদ্ধে বাজে শব্দ ব্যবহার করি, এটা কিন্তু আমাদের জন্য সফলতা নিয়ে আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ আপনার জন্য 1 মিনিট। হ্যাঁ, আমি দেখুন, আমি আগে আবারও বলছি, আমি মাফিয়া ব্যক্তিকে বলছি না, আমি সিস্টেমটাকে মাফিয়া বলছি। অর্থাৎ এই সিস্টেমটাই করাপ্টেড হয়ে গেছে, যার ফলে সত্য বলছে না মানুষ, এবং সত্য বলতে মানুষ ভয় পাচ্ছে। এবং এই সত্য বলতে ভয় পাওয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ এসে তার আওয়ামী লীগের অপরাধকেও ডিফেন্স করতেছে, আবার বিএনপির লোকজন এসেও দেখা যাচ্ছে তার অপরাধকেও কিন্তু ডিফেন্স করতেছে। বিএনপির রেকর্ড যদি চেক করে দেখেন, লুৎফুজ্জামান বাবর সহ শত শত বিএনপির নেতা যারা আগের অতীতে ছিলেন, তারা আজকে জেলের মধ্যে আভ্যন্তরে আছেন। কোনো অপরাধকে ডিনাই করছি না, যে কোনো অপরাধকে অপরাধী বলতে হবে, অপরাধীকে অপরাধী বলতে হবে। আমার কথাটা যেটা হচ্ছে যে সিস্টেমটাই পুরো কোলাপস হয়ে গেছে, বিকজ অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে সরকার এটাকে প্রমোট করছে। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি দুঃখিত যদি আপনাদের, আসলে বাংলাদেশ যখন দেখি যে বাংলাদেশে এই ধরনের একটা কাজ হচ্ছে আর আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, অর্থাৎ দিনে দুপুরে গুলি করে মেরে ফেললাম আর আমরা বলি বাহ মজা পাইছি, ব্লাড বের হচ্ছে, একদম ফিল্ম স্টাইল ব্লাড বের হচ্ছে। নো,
বেনজির বলেন, আজিজ বলেন, সাগররনি বলেন, এসালম বলেন, যেই বলেন, এবং সেটা শেয়ার বাজার বলেন, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা করাপশনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে যদি আমরা বাংলাদেশকে ভালোবাসি। আর যদি ভাই বলেন যে 71-এর যে 2 পার্টি ছিল, আপনারা যদি বলেন যে ভাই আমরা ওই পার্টির পক্ষে ছিলাম, তাহলে ভাই বাংলাদেশকে নিয়ে বেনজিরকে সাপোর্ট দেন, বরং তার সাথে যোগাযোগ করেন যে ভাই তোমার কিছু টাকা আমার কাছে নিয়ে আসো, আমি এখানে আমার নামে বাড়ি কিনে তোমার নামে পরে দিয়ে দেবো। আপনারা তাকে সাপোর্ট দিচ্ছে, সারা বাংলাদেশকে দখল করে ফেলছে। যাই হোক, আমরা বাংলাদেশকে ভালোবাসি, সেটা আওয়ামী লীগও ভালোবাসে, বিএনপিও ভালোবাসে, হয়তো আমরা প্রবাসীরা একটু বেশি ভালোবাসি, কারণ আমাদের মন কাঁদে বাংলাদেশের জন্য। এই জন্য আমরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই, এই জন্য আমরা বাংলাদেশে জাকাত দিচ্ছি, বিভিন্ন প্রকার সাপোর্ট দিয়ে যাচ্ছি। এবং আমরা এখনও আমার মেমোরিতে পড়ে যে মিরপুরে যখন সকালবেলা হাজার হাজার গার্মেন্টস কর্মী একটা টিফিন বাটি, একটা খাদ্যের পোটলা হাতে হেঁটে যাচ্ছে অনলি 1000 টাকার জন্য। ইকুইভ্যালেন্ট কত টাকা? 8 পাউন্ড। সারাদিন কাজ করছে। আর আমাদের ভ্যানজি সাহেবরা বড় বড় রিসোর্ট দেশের বাইরে তৈরি করছে, আর আমরা তাদেরকে আবার সাপোর্টও দিচ্ছি, আমরা আবার তাদেরকে এয়ারপোর্ট ক্রস করতে সুযোগও করে দিচ্ছি। এটা কাম্য না। যাই হোক, আসুন আমরা সবাই করাপশনের বিরুদ্ধে কথা বলি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, এবং সে যেই হোক, সে যদি জামাত ইসলাম হোক, সে আওয়ামী লীগ হোক, সে জাতীয় পার্টি হোক, এবং সে বিএনপি হোক, যেই হোক, আমরা সাদাকে সাদা বলবো, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। দ্যাটস ওয়াই উই আর পলিটিশিয়ান। এই পলিটিশিয়ান তার চেয়ার নড়ে যাবে, আসন নড়ে যাবে, এই জন্য আমরা মাই গুডনেস, আমি যদি আজকে বেনজির সাহেবের বিরুদ্ধে কথা বলি, হয়তো কালকে সকালে আমার ফোন করে বলবে কেন কথা বলছো, তুমি আর পোস্টে নাই। নো, আপনি কি দেশকে ভালোবাসেন না আপনার পোস্টকে ভালোবাসেন, এটাকে ডিসিশন মেক করেন। আপনি কি দলকে ভালোবাসেন না দেশকে ভালোবাসেন? আজকে বাংলাদেশ নাই, তাহলে বিএনপি কই থাকবে, আওয়ামী লীগ কই থাকবে, জামাত কই থাকবে? কিছুই থাকবে না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করাপশনের বিরুদ্ধে রুখে দাঁড়াই, বাংলাদেশের পক্ষে কথা বলি, বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করি। এবং আমি দুঃখিত আবারও, আপনারা অনেকে লাইনে বসে আছেন, আপনাদের মনোভাব প্রকাশ করতে যাচ্ছেন। প্রমিস, আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আরও বেশি কথা বলবো, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।